সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশেষ আয়োজন বিশ্ব আলোচনায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। বিশ্ব আলোচনার অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বাহরাইন একটি ক্ষুদ্র দেশ হলেও এর আড়ালে লুকিয়ে আছে আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় ডেমোগ্রাফিক ইঞ্জিনিয়ারিং বা কৃত্রিমভাবে জনসংখ্যা পরিবর্তনের এক ভয়ঙ্কর নীল নকশা। বর্তমান বাহরাইন একসময় ইরানের অংশ ছিল। অন্য অনেক মুসলিম দেশের মতোই ব্রিটেনের ঔপনিবেশিক শাসনের অধীনে চলে যায় বাহরাইন। তারা এই অঞ্চল ছেড়ে যাবার সময় ইরানের তৎকালীন শাসক রেজা শাহ পাহলভীর সাথে একটি চুক্তি করে 1971 সালে বাহরাইনকে ইরান থেকে আলাদা করে ফেলে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এবং ফ্রিডম হাউসের দীর্ঘদিনের পরিসংখ্যান এবং ঐতিহাসিক প্রেক্ষাপট অনুযায়ী বাহরাইন ঐতিহাসিকভাবে একটি শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশ, যেখানে শিয়াদের অনুপাত প্রায় 70%। কিন্তু সৌদি আরবের নজ থেকে আসা বহিরাগত দখলদার এবং ওহাবি মতাদর্শী আল খলিফা রাজতন্ত্র এই সংখ্যাগরিষ্ঠতাকে নিজেদের গদির জন্য হুমকি মনে করে, যার ফলে শুরু হয়েছে এক রোমহর্ষক নাগরিকত্ব দান প্রকল্প। গত কয়েক দশকে জর্ডান, পাকিস্তান এবং ইয়েমেন থেকে হাজার হাজার সুন্নি বংশোদ্ভূত মানুষকে এনে তড়িঘড়ি করে নাগরিকত্ব দেওয়া হয়েছে এবং তাদের রাষ্ট্রীয় বাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছে। এই সুপরিকল্পিত পরিবর্তনের উদ্দেশ্য একটাই: বিশাল শিয়া সংখ্যাগরিষ্ঠতাকে কাগজে কলমে সংখ্যালঘু বা সমপর্যায়ে নামিয়ে আনা। বাহরাইনের এই লড়াইয়ের সবচেয়ে রক্তাক্ত দলিল তৈরি হয়েছিল 2011 সালের 14 মার্চ। আরব বসন্তের ঢেউ যখন পার্ল স্কোয়ারে আছড়ে পড়ল, তখন মজলুম জনগণের দাবি ছিল কেবল গণতন্ত্র এবং সমানাধিকার। কিন্তু আলে খলিফা রাজতন্ত্র সেই আন্দোলন দমাতে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের পেনিনসুলা শিল্ড ফোর্স ডেকে আনে। নিজের দেশের নিরস্ত্র মানুষের উপর বিদেশি ট্যাঙ্ক লেলিয়ে দেওয়ার এমন বর্বরতা আধুনিক যুগে বিরল। বাশার আল আসাদের সুন্নি গণহত্যা নিয়ে যে মহলটি বিশ্বজুড়ে মাতম করে, তারা বাহরাইনের এই প্রকাশ্য শিয়া গণহত্যার সময় রহস্যজনকভাবে নিশ্চুপ ছিল। অথচ বাশার আল আসাদ কোনো শিয়া মানে ইসনা আশারিয়া ইমামিয়া নন, বরং তিনি একজন আলাউতি বা নুসাইরি, যাদের মূলধারার শিয়া আকিদাতেও মুসলমান হিসাবে তেমনটা গণ্য করা হয় না। আসাদের সাথে ইরানের সম্পর্ক ছিল স্রেফ ভূ রাজনৈতিক এবং শত্রুর শত্রু মিত্র সেই সূত্রের কৌশলগত বন্ধন। অথচ সেই যুদ্ধকে ধর্মীয় শিয়া সুন্নি যুদ্ধ নাম দিয়ে বাহরাইনের মতো দেশগুলোর প্রকৃত রাজতান্ত্রিক জুলুমকে আড়াল করা হয়েছে। এই নির্লজ্জ দ্বিচারিতাই প্রমাণ করে যে তাদের কাছে মানবাধিকার কেবল একটি রাজনৈতিক অস্ত্র, কোনো নৈতিক দায়বদ্ধতা নয়। বাহরাইনের শিয়া আলেমদের উপর নির্যাতনের ইতিহাস অত্যন্ত সুসংগঠিত এবং বিভীষিকাময়। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ শেখ ঈসা কাসেমের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে এবং তার বাড়িটি বছরের পর বছর সামরিক অবরোধের মুখে রাখা হয়েছিল। বাহরাইনের প্রধান রাজনৈতিক দল আল ওয়েফাক এর মহাসচিব শেখ আলী সালমানকে কোনো অকাট্য প্রমাণ ছাড়াই আজীবনের জন্য কারাগারে নিক্ষেপ করা হয়েছে। কুখ্যাত জাউ প্রিজনে বন্দি আলেম ও তরুণদের উপর শারীরিক ও মানসিক নির্যাতনের রিপোর্ট বারবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নথিতে উঠে এসেছে। শুধু তাই নয়, ধর্মীয় পরিচয় মুছে ফেলার লক্ষ্যে সরকার বুলডোজার দিয়ে শত শত প্রাচীন মসজিদ এবং ইমামবাড়া ধ্বংস করেছে, যা সাংস্কৃতিক গণহত্যার এক জঘন্য উদাহরণ। বাহরাইন আজ ব্যবহৃত হচ্ছে ইরান বিরোধী লড়াইয়ের এক অগ্রবর্তী সামরিক ঘাঁটি হিসেবে। জাসাইরে অবস্থিত আমেরিকার 5th ফ্লিট বা পঞ্চম নৌবহরের প্রধান ঘাঁটি থাকার কারণে বাহরাইন রাজতন্ত্র সব ধরনের আন্তর্জাতিক জবাবদিহিতা থেকে অলিখিত ছাড় পেয়ে যায়। সবচেয়ে বিস্ময়কর হলো, বাহরাইনের আপামর জনসাধারণ যেখানে ফিলিস্তিনি স্বাধীনতার পক্ষে আপোষহীন, সেখানে তাদের রাজতন্ত্র জনগণের কলিজায় ক্ষত সৃষ্টি করে ইসরায়েলের সাথে আব্রাহাম অ্যাকর্ড সই করেছে। বাহরাইন এখন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের অন্যতম নিরাপদ বিচরণ ক্ষেত্র এবং নজরদারি প্রযুক্তির চারণভূমি। ইসরায়েলের গোয়েন্দা প্রযুক্তি ব্যবহার করে বাহরাইন তার নিজের দেশের নাগরিকদের উপর গোয়েন্দাগিরি করছে এবং ইরানের বিরুদ্ধে আঞ্চলিক গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে নিজেদের ভূখণ্ডকে লিজ দিয়েছে। সাদ্দাম বা গাদ্দাফির পতন নিয়ে যারা উল্লাস করে, তারা বাহরাইনের এই শৃঙ্খলিত মানুষের আর্তনাদ শোনে না। কারণ বাহরাইন হলো সেই রূঢ় সত্য যেখানে পশ্চিমাদের স্বার্থ আর রাজতন্ত্রের বিলাসিতা মিলেমিশে একাকার হয়ে গেছে। 2026 সালের এই রক্তাক্ত মানচিত্রে দাঁড়িয়ে বাহরাইন আজ এক শৃঙ্খলিত দ্বীপ,
যেখানে আলেমদের কারাগারে পচানো হয়, ভিনদেশি সৈন্য দিয়ে নিজ দেশের নাগরিক হত্যা করা হয় এবং ইসরায়েলের সাথে সখ্যতাকে প্রগতি বলা হয়। ইতিহাসের এই সত্যগুলো কি আমাদের চিন্তার জগৎ ওলটপালট করে দেওয়ার জন্য যথেষ্ট নয়? পরিশেষে প্রশ্ন জাগে, বাহরাইনের এই নীল নকশা কি কেবল একটি দেশের আভ্যন্তরীণ বিষয়, নাকি এটি বৃহত্তর এক ভূ রাজনৈতিক দাবার চাল, যেখানে গণতন্ত্রের বুলি আওড়ানো পশ্চিমারা তাদের সামরিক ঘাঁটির স্বার্থে রাজতান্ত্রিক বর্বরতাকে নীরবে সমর্থন দিয়ে যাচ্ছে? যখন ভিনদেশি সৈন্যের বুটের নিচে পিষ্ট হয় স্থানীয় মানুষের অধিকার, আর মোসাদের নজরদারিতে বন্দী হয় সাধারণের কণ্ঠস্বর, তখন তথাকথিত বিশ্ববিবেক কেন অন্ধ হয়ে যায়? ইতিহাসের নির্মম পরিহাস এই যে, যারা নিজেদেরকে ইসলামের রক্ষক দাবি করে, তারাই আজ নিজ ভূখণ্ডকে অন্যের ধ্বংসলীলায় ব্যবহারের সুযোগ করে দিয়েছে। বাহরাইনের আকাশ আজ দীর্ঘশ্বাসে ভারী, মাটির নিচে চাপা পড়ে আছে শত শত বছরের ঐতিহ্য আর মজলুমের রক্ত। কিন্তু মনে রাখবেন, কৃত্রিমভাবে নাগরিকত্ব দিয়ে পরিসংখ্যান বদলানো যায়, কিন্তু মানুষের হৃদয়ে থাকা স্বাধীনতার স্পৃহা আর বিশ্বাসের শেকড় কোনোদিন উপড়ে ফেলা যায় না। আজকের এই রক্তাক্ত মানচিত্র কি আগামীর কোনো মহাপ্রলয়ের ইঙ্গিত, নাকি এই শৃঙ্খলিত দ্বীপের নিস্তব্ধতাই একদিন আগ্নেয়গিরি হয়ে ফেটে পড়বে? সত্যের মুখোমুখি দাঁড়ানোর সাহস কি আমাদের আছে, নাকি আমরাও এই দ্বিমুখী নীতির মিছিলেই সামিল হব? ফয়সালা আপনার বিবেকের কাছে। আপনার মতামত কি কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের বুলেটিনে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।